ইতিহাস জিনিসটা কি সেটা আমাদের কাছে মাথায় রাখা দরকার আর কি। ইতিহাস কোনো সলিড অ্যাবসলিউট ফেনোমেনন না। ইতিহাস হচ্ছে যে আপনার দেখা আকাশের রঙের মতো। আপনি যদি সাহিত্যিকদের লেখা পড়েন, সে আপনাকে আকাশের রংটা এমনভাবে সুন্দর করে লিখে দিবে, আপনি বিশ্বাস করতে শিখবেন যে আকাশের রং হচ্ছে হলুদ। কিন্তু আবার যদি আরেকজন সাহিত্যিকের লেখা পড়েন, তিনি বলবেন যে আকাশ নামক জিনিসের কোনো রং কোনোদিন ছিল না। এটা ডিপেন্ড করছে সে কীভাবে লিখে দিচ্ছে। তো এই জন্য প্রশ্ন ইজ অল অ্যাবাউট পার্সপেক্টিভস, যে আপনি কে কোন জায়গা থেকে এটা কিভাবে দেখছে। আমরা বোধ করছি যে ইতিহাসের এই একক বয়ান বিনির্মাণের চেষ্টা হচ্ছে ইতিহাসের একটা ফ্যাসিবাদী আচরণ। ইতিহাসকে আপনি কখনো একক ফ্রেমে আনতে পারবেন না। এই চেষ্টাটা করার চেষ্টা করা মানে হচ্ছে যে আপনি পরিকল্পিতভাবে এমন একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছেন যে বয়ানটা ইভেন্চুয়ালি জাতিকে অনৈক্যের মধ্যে ঠেলে দেবে। এক দল আর এক দলের বিরুদ্ধে লাগবে, কাদা ছোড়াছুড়ি করবে। প্রশ্ন হচ্ছে, ধরেন অনেকগুলো বিষয় মীমাংসার প্রশ্ন আছে। 30 লাখ লোক মারা গেছে, কোথাও তালিকা আছে? 30,000 কেন, 3,000 লোকের তালিকা আছে আমাদের কাছে। করেন না ভাই, একটা তালিকা করতে দোষ কোথায়? একটা কমিশন করেন। বহুবার বলছি, আপনি এই যে দুই পক্ষের দিল্লিপন্থী এবং দিল্লি বিরোধী বয়ানের মাঝে যদি আপনি সলিড ফ্যাক্ট আনতে চান, ভিয়েতনাম ওয়ার মেমোরিয়ালে প্রায় 60,000 সোলজার মারা গেছে, প্রত্যেকের নাম ওয়ার মেমোরিয়াল ইনস্ক্রাইব করা আছে। আপনি টুইন টাওয়ারের যে ট্রেড সেন্টারে যে মেমোরিয়াল করেছে, ওখানে প্রায় 3,000 লোক মারা গেছে, সবার নাম ইনস্ক্রাইব করা আছে। 7/7 বোম্বিংয়ে 52 জন লোক মারা গেছে লন্ডনে। হাইড পার্কে যান, মেমোরিয়ালে প্রত্যেকের নাম লেখা আছে। আপনার 50, 500, 5,000, 50,000 শহীদের নাম লেখা নাই কেন? আপনি বলছেন এত লোক মারা গেছে। করেন না ভাই, বেশি দিন তো হয়নি, এখন 200 বছর পার হয়ে যায় নাই তো। আপনি আমেরিকানদের হিস্ট্রি পড়েন, এমন হিস্টোরিয়ানরা লিখছে যে গত 200 বছর ধরে আমেরিকানরা তাদের হিস্ট্রি বলতে যা যা জানতো সব কিছুকে মনে হচ্ছে তারা ভুল জানতো। এই জন্য ইতিহাস এমন একটা কন্টেস্টেড সাবজেক্ট, যেটাকে আপনি কোর্টের রায় দিয়া যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল না, এই জাজমেন্টে আপনি যেতে পারবেন না। দিজ আর কন্টেস্টেড পলিটিক্যাল ইস্যুস। এটা পলিটিক্যাল পার্টিকে কথা বলতে দেন, তারা পক্ষে বিপক্ষে বলুক। বিনির্মাণের একক ন্যারেটিভ তৈরি করাটা হলো একটা ফ্যাসিবাদী আচরণ। এবং এটা করতে চাইলে যেটা হবে, দিন শেষে আপনার দিল্লির আধিপত্যবাদের বয়ানটা সাকসেসফুল হবে। তাই এখানে আপনার সমাধান খোঁজার চেষ্টাই করার দরকার নাই। বরং হচ্ছে যিনি ওই যাদের কথা বললেন তাদের গালে জুতা মারতে চায় ওয়ালে, তাকে মারতে দেন। আবার যিনি মনে করেন যে ভারতীয়রা 14ই ডিসেম্বরে বুদ্ধিজীবীদেরকে মেরেছে, যেহেতু অলমোস্ট সব বুদ্ধিজীবীরা পাকিস্তানপন্থী ছিলেন, পাকিস্তানের জন্য কাজ করেছেন, ঢাকা শহরে ছিলেন পুরো যুদ্ধের মাস, পাকিস্তান সরকার থেকে বেতন ভাতা নিয়েছেন, তার কাছে যৌক্তিক জায়গা আছে। তবে আমি হিস্ট্রি বই থেকে পড়ে মনে হয়েছে দুই দিকে যুক্তি আছে। ফুয়াদ ভাই, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি বলি। আপনি 54 বছরের মধ্যে ধরেন কেন্দ্রীয় চরিত্রগুলোকে যদি আপনি আইডেন্টিফাই করেন, ধরেন বিএনপি, আওয়ামী লীগ যেহেতু এখন পতিত, আপনি যদি এখন জামায়াতকে রাখেন, আজকে জামায়াত যেই ন্যারেটিভটা বিনির্মাণ করছে, যখন তারা বিএনপির সাথে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তারা যে ন্যারেটিভ দিয়েছে, আজকের ন্যারেটিভ থেকে কিন্তু ডিফারেন্স আছে। আমি সেটাই বলছি। বিএনপির বক্তব্য তো ডিফারেন্ট। হ্যাঁ, তা না, আমি তো বিএনপি জায়গায় আসবো, বিএনপি জায়গায় আসবো। আমি বিএনপি 20 দলীয় জোট করেছে, জামাতের সাথে সরকারে একসাথে ছিল। সাডেনলি আজকে তার মনে হইলো যে জামাত লক্ষ লক্ষ মানুষ মারছে 71 সালে, এবং এটা তার একটা বড় অপরাধ। তো এইটা আজকে 2025 সালে অপরাধ ছিল। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন করলেন, যুগপৎ করলেন, একসাথে সরকারে ছিলেন, তখন মনে ছিল না? তখনও সতী ছিল, এখন 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 বেশ্যা হয়ে গেছে। ব্যাপারটা এরকম, বাস্তবতা এটা না। প্রশ্ন হচ্ছে মূল বিতর্কটা কোথায় হওয়া দরকার? 2025 সালে বিতর্কটা হওয়া দরকার আমরা কেন একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলাম, আমার স্বাধীনতার ঘোষণাপত্রে কি লেখা ছিল, আমার সেই স্বপ্নের রাষ্ট্রটা পেলাম কিনা, কেন পাই নাই, আগামী দিনে পাওয়ার জন্য আমাকে কোথায় কোথায় লড়াই করতে হবে। 24 কন্টেস্টেড হিস্ট্রি হবে। কন্টেস্টেড হিস্ট্রি তখনই হবে যখন আপনি এটা লিটার গ্রাম ধরে অবদান মাপবার চেষ্টা করবেন। যখনই আপনি ক্রেডিটে যাবেন তখনই হচ্ছে এটা কন্টেস্টেড হয়ে যাবে যে কার কতটুকু অবদান ছিল। প্রফেসর সৈয়দ আব্দুল আজিজ, সমালোচনা নেওয়ার ক্ষেত্রে সরকার সিলেক্টিভ কিনা? কারণ একটা উদাহরণ আমি দেই, 3 জন একসাথে খেতে গেছে, 3 জনের ভেরি ক্রিটিক্যাল, তার মধ্যে একজনকে নেওয়া হয়েছে এবং কেউ একজন লিখেছেন রইল বাকি 2। আমরা চাই না যে আমাদের আলোচকও সে কোনো মামলায় গ্রেফতার হয়ে ভেতরে চলে যায়, কিন্তু সিলেক্টিভ কিনা? না, আমি মনে করি যে মাসুদ কামাল ভাই যে বিষয়টা তুলে ধরেছেন, এটা সম্ভবত সরকারের দিক থেকে নয়, এটা ওনাদেরই হয়তো কোনো একটা অংশের দিক থেকে
না আমি বলছি আর কি সিলেক্টিভ কিনা নেওয়ার না ক্ষেত্রে। মানে এটা খুবই প্রাসঙ্গিক একটা মানে বিষয়। ধরেন তিনজনের সরকার- কন্টেন্ট একই, দেখেন আমি আজিজ ভাই আমার প্রশ্ন হচ্ছে তিনজনের কন্টেন্ট একই, তার মধ্যে আমাকে ধরা হলো আর আপনারা দুইজন এখনো বহাল তবিয়তে আছেন। না আমি বললাম তো এই জিনিসগুলো কিন্তু এগুলো এনার্কি তৈরি করে, এবং যে আশঙ্কা যেটা উনি বলেছেন এটার সাথে আমি পুরোপুরি একমত। হ্যাঁ অবশ্যই এটার সাথে একমত, যে কিন্তু সেটা কিন্তু সরকারের দিক থেকে না। আমি বলবো যে মানে আমি কিন্তু আবার ঘুরে যাচ্ছি যে নূর খান ভাই যে জিনিসটা তুলেছেন এবং রনি ভাই যে প্রসঙ্গটা তুলেছেন, এটা নিয়ে আমাদের ডিবেট থাকবে এবং এটা নিয়ে আমাদের বুদ্ধিভিত্তিক অনেক অনেক চর্চা বিতর্ক হবে যে আমরা একটা ট্রানজিশনের মধ্যে আছি। এই ব্যাপারে মনে হয় কেউ বিতর্ক, কারণ যে আকাঙ্ক্ষাগুলো আসছে জুলাই পরবর্তীতে এই জিনিসগুলো বলতেছে যে রাষ্ট্রের কিন্তু আমূল কাঠামোগত একটা সংস্কারের আকাঙ্ক্ষা, এর ত্রুটি বিচ্যুতি নিয়ে অনেক কথা হতে পারে। উনি যেমন বলছেন যে এটা একটা ভোগাস বা ইত্যাদি, এই বিতর্ক থাকবে যে সেটা কতটুকু কার্যকর হচ্ছে সেটা। কিন্তু আমি বলবো যে আমূল একটা পরিবর্তন এই প্রথম বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে। সুতরাং আমি এটাকে বিপ্লব হিসেবেই দেখতে চাই। এখন এটা ট্রানজিশনের মধ্যে আছে। কিন্তু যে জিনিসটা আমি এখানে বলতে চাই, সমালোচনাটা একটা সুস্থ সমাজের কিন্তু অপরিহার্য শর্ত। সমালোচনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অবস্থাতেই কিন্তু উইনস্টন চার্চিল কিন্তু ছিলেন এই যুদ্ধের কিন্তু অন্যতম একটা সফল, তিনি হচ্ছেন একজন নেতা। যদিও নেতৃত্বটা কিন্তু টোটালটা লিড করেছেন আমেরিকা, কিন্তু উইনস্টন চার্চিলের একটা বিখ্যাত উক্তি আছে যুদ্ধকালীনই, সেটা হচ্ছে সমালোচনাটাকে তিনি বলেছেন যে এটা আনন্দদায়ক নয়, কিন্তু এটা আমার জন্য খুব কল্যাণকর। ঠিক যেমনভাবে একটা শরীরের মধ্যে রোগ যদি দানা বাঁধে, এই রোগের দানা বাঁধার যন্ত্রণাটাকে যদি আমি আমলে নেই তাহলে আমি রোগ থেকে মুক্ত হতে পারবো। তো রাষ্ট্র একটা শরীর, তার মধ্যে যদি সমালোচনা না থাকে তাহলে কিন্তু সে কিন্তু বিপদ থেকে নিজেকে অস্বীকার করতেছে। সমালোচনা অবশ্যই থাকতে হবে, এবং এই রাষ্ট্রকে আমরা সুস্থ রাষ্ট্র বলবো যে সরকার সমালোচনাকে খুবই ইতিবাচকভাবে নেবে। কিন্তু আমি এখানে আর একটা ভেদরেখা আঁকতে চাই, সেটা হচ্ছে যে সমালোচনার ক্ষেত্রে আমরা যারা সমালোচনা করছি তাদেরও কিন্তু নাগরিক আমাদের দায়িত্ব আছে। এবং সেক্ষেত্রে আমি আবারও ফিরে যাচ্ছি যে এখানে আবার ঘুরে যেতে হয় যে মিডিয়া এবং বুদ্ধিভিত্তিক যে আমাদের মানে বাংলাদেশের ইতিহাস থেকেই দেখেন, আবার একটু ঘুরে দেয় আমি মবক্রেসির কথা। এই দেশে পার্লামেন্টের মানে স্পিকারকে কি হত্যা করার ইতিহাস আছে না? একজন রাজনৈতিক নেতার নির্দেশে লাগি বৈঠা দিয়ে প্রকাশ্য গোটা রাজধানীকে অশান্ত করার ইতিহাস আছে না? তখন কি আমরা মবক্রেসি নিয়ে আলোচনা করেছি? আমাদের কালচারের অংশ হয়েছে। কিন্তু আমি এটাকে কেন মবক্রেসি বলছি না, আমি বলছি না এজন্য, হ্যাঁ ব্যর্থতা আছে। আপনি বলছেন যে কন্ট্রোল করতে পারতেছে না, এ কথার সাথে এ কথাটাও যুক্তি নিয়ে দিতে হবে যে গ্যাপটা আমরা বলছি যে বিপ্লবোত্তর বাংলাদেশে যে সরকারটা আসছে, এই সরকারকে আমরা এটাকে কি বলবো, একটা খিচুড়ি মার্কা সরকার। এটাকে কেউ বলছে এনজিও গ্রাম সরকার, মানে গ্রামীণ ব্যাংক আছে, এনজিও আছে ইত্যাদি, মানে চুজ করে না। এবং এটার তো না, তা কে কে বলছে তাই তো, এটা তো পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট নয়। তো সুতরাং এই গভর্নমেন্টের কাছে আমি কতটুকু আশা করব, এবং এই গভর্নমেন্টের ভুল শক্তি কারা? ওই যে বলছেন যে তিনজন আর তিনজনের সাথে আরও কিছু দুধ ভাত আছে, কিন্তু তারপরেও তো দেখা গেছে, এটা কি দেখা যায়নি যে বাংলাদেশের ইতিহাসে কোনো সময় কি দেখা গেছে সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘ সময় মিলে একটা আলোচনায় বসেছে, একসাথে বসেছে, যারা নিজেদেরকে শত্রু জ্ঞান করত? এই যে জিনিস, আমরা প্রত্যেকটা জিনিসের মধ্যে দুটো পার্সপেক্টিভ থেকেই দেখব। শুধু ওয়ান পার্সপেক্টিভে একচক্ষু হরিণ, আল মাহমুদের একটা কবিতা আছে না ভাই, একচক্ষু হরিণ। আমরা যেভাবেই হোক, আমরা বুদ্ধিভিত্তিক চর্চা যারা করি, আমরা কিন্তু একপাক্ষিকভাবে আমরা জিনিসগুলো বিশ্লেষণ, এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। এখান থেকেও আমাদেরকে কিন্তু ওপেন খোলা মনে, আপনার বিষয়টা হচ্ছে খোলা মনে সমালোচনা করো। আমাদের সমালোচনা হতে হবে, ওই যে উনি বলছেন সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, আমাদের কিন্তু সমালোচনাটা হতে হবে খুবই এবং ফ্যাক্ট বেসিস। আমরা যখনই সমালোচনা করব, আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কোনটা আমার জন্য সহনীয় সেটাকে নেব, সেটাকে আমি আড়াল করব, আর একটা জিনিসকে আমি কন্ডেম করব। দেখেন, আমি শেষ কথা একটা বলে যাই যে এদেশের বাংলাদেশ একটা রাষ্ট্র যার ইতিহাসের পরতে পরতে মিথ্যার মরিচিকা দিয়ে মোড়ানো আছে। আমাদের লেখক গবেষক মহিউদ্দিন সাহেব বলছেন না, ওনার একটা সম্প্রতি একটা বই আছে, সেখানে বলা আছে একটা জাতির ইতিহাসকে থিত হতে 100 বছর সময় দিতে হয়। আমরা 54 বছর পারি হয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের আলোচনা হয়েছে আমাদের ইতিহাসের ফ্যাক্টগুলো কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। এই মিশেলের মধ্যে এবং অনেক মিথ্যার বয়ান দিয়ে কিন্তু তৈরি করা ইতিহাস। এখান থেকে বেরোতে
আমাদেরকে একটা সময় দিতে হবে। আমি আবারও ফিরে যাই ওনার কথার সাথে একমত হয়েই বলছি যে বিপ্লবোত্তর একটা, এবং সেই ট্রানজিশনটা আমরা আশা করব সামনে নির্বাচনের মাধ্যমে আমরা হয়তো একটা পরিশীলিত বা একটা জায়গায় আমরা যেতে পারি।